অবিনাশের চেহারাটা এমনিতেই বেশ লম্বা। পা ফাঁক করে দাঁড়ালে অনেকটা বড় ছায়া পড়ে, কিন্তু ছায়াটা একটু বেশি লম্বা। রাস্তা পেরিয়ে গেছে, সকাল 10:30 বাজে। এখন সকলেরই ছায়া ছোট ছোট, আর একটু বাদেই বিন্দু হয়ে যাবে। অথচ অবিনাশের ছায়াটা এমন বিচ্ছিরি লম্বা হলো কি করে? রাত্রিরের দিকে পেছন থেকে ছায়া পড়লে আপনি লম্বা হয়ে যায়, অনেক সময় অতিকায় 50 ফুট পর্যন্ত। কিন্তু এখন সূর্য প্রায় মাথার ওপরে। অবিনাশ এদিক ওদিক তাকিয়ে আলাদা কোনো আলোর খোঁজ করল, কিছুই নেই। তাহলে কি করে এত বড় ছায়া? পিচের রাস্তা পেরিয়ে ওপাশের গ্যাস পোস্ট পর্যন্ত পৌঁছেছে তার মাথা। যাই হোক, এ নিয়ে আর অবিনাশ ব্যস্ত হলো না। বিজ্ঞানের আবিষ্কার ফাবিষ্কার যত বেশি হচ্ছে, ততই অলৌকিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, সে ভাবল। ভারী ভারী বাসগুলো তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অনেক ব্যস্ত মানুষ, রিক্সা, এমনকি ঠেলা গাড়িও যাচ্ছে তার কাঁধে ছায়া মারিয়ে। যাই হোক, ব্যথা তো আর লাগছে না। তবু অবিনাশ কয়েকবার সরে সরে দাঁড়ালো। প্রজাপতি রঙা ছোট ছোট মেয়েরা স্কুল ছুটির পর বেরিয়ে আসছে। অবিনাশ দ্রুত চোখ চালিয়ে দিচ্ছে ওদের মধ্যে একবার করে। না, সর্দারনীরা এখনো বেরোয়নি। মেয়েদের সাইজ ক্রমশ বড় হচ্ছে। কচি কচি মেয়েদের পর এখন আসছে ঢাসা মেয়ে। 1-2 থেকে ক্লাস 9-10-এর মেয়েদের ছুটি হয়ে গেল। এমনকি দু একটা মেয়ের চেহারা দেখে এখন আর ছাত্রী কি মাস্টারনি বোঝা যায় না। তবে চশমা পরা কালো ঠোঁট দুজন শিক্ষার্থী না হয়ে যায় না। এমনও হতে পারে রানী আজ স্কুলে আসেনি, অথবা অন্য স্কুলে চাকরি নিয়ে চলে গেছে। কতদিন আগেকার শোনা খবরে এসেছে অবিনাশ। অথবা রানী হয়তো এখন আর চাকরি টাকরি করে না। ও স্বামীর এতদিনে যথেষ্ট পদোন্নতি হবার কথা। অফিসারদের বউদের কি আর মাস্টারি করলে মানায়? কিন্তু অবিনাশ শেষ পর্যন্ত দেখে যাবে। আর মাত্র মিনিট, এরপরই তো দুপুরে ছেলে মেয়েদের স্কুল শুরু হয়ে যায়। সুতরাং আর বেশিক্ষণ নিশ্চিন্তে ভেতরে বসে থাকবে না রানী, যদিও স্কুলে এসে থাকে। প্রথমে যেমন জাহাজের মস্তুলটা শুধু দেখা যায়, তেমনি অবিনাশ দেখতে পেল রঙিন প্যারাসোল, একটি সুঢল হাত। মুখ না দেখতে পেলেও অবিনাশ চিনতে পেরেছে। ওই হাঁটার ভঙ্গিটা তার খুব চেনা। এখনো সেই শৌখিন আছে দেখছি। চমৎকার কায়দায় শাড়িটা পরেছে, ফুল হাতা মিড ভিক্টোরিয়ান ব্লাউজ, শান্তিনিকেতনী চটি। স্কুলে কাজ করলে এসব শখ বেশি দিন থাকে না। দিদিমণি দিদিমণি দেখাচ্ছে না, যা হোক, তবে একটু মোটা হয়েছে ঠিকই। অবিনাশ এগিয়ে গেল না, আর একটা সিগারেট ধরালো। আগে চোখাচোখি হোক না। আধ ঘন্টার ওপরে অবিনাশ দাঁড়িয়ে আছে। লোকেরা কি তাকে লক্ষ্য করছে? পাড়ার ছোকরারা আবার আওয়াজ না দেয়? যাকগে, টপ করে আবার বাসে উঠে পড়বে না তো? রানী কিন্তু এদিকে তাকালো না। ছাতা না বন্ধ করে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সুতরাং অবিনাশী এগিয়ে গিয়ে ঘুরে কোনো কথা না বলে ওর সামনে দাঁড়ালো। বলল, চিনতে পারো? এ কি তুমি? রানী যেন খুব বেশি অবাক হয়নি, কিন্তু অবশ্য রাস্তাতেই অবিনাশের হাত চেপে ধরল। এতদিনে মনে পড়ল অভাগিনীকে? একটু দয়া মায়া নেই তোমার শরীরে? মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে, একটা খবরও নিলে না। সত্যি, কতদিন পর তোমাকে দেখলুম রানী। 5 বছর 8 মাস। অবিনাশ চমৎকৃত হয়ে গেল। রানী কি প্রতিটি দিন প্রতিটি মাস গুনেছে, না টপ করে মুখে যা এলো তাই বলে দিল? পরে মিলিয়ে দেখতে হবে শেষ কবে দেখা হয়েছিল। সেই আলিপুরের ট্রামে না, শশঙ্কর বিয়ের সময় না? যাকগে যাক, রানী ওর বাহু ছুঁয়ে আছে। অবিনাশের ইচ্ছে করল রানীর কাঁধে হাত রাখে, কিন্তু এইভাবে রাস্তায় ও ছাত্রী ফাট্টি বোধহয় দেখে অবাক হবে। তুমি কেমন আছো রানী? ভালো নেই, তোমার জন্য সব সময় মন কেমন করে, বলেই রানী হেসে ফেলল। তারপর হাসতে হাসতে দুষ্টুমির হাসি গোপন না করতে পেরেই বলল,
বিশ্বাস হলো না তো। সত্যি কিন্তু হেসে ফেলল। তোমার জন্য মন কেমন করে। থাক, আর ইয়ার্কি করতে হবে না। শরীরটা নষ্ট করলে কেন? এরকম মোটা হতে হয়? কি সুন্দর ফিগার ছিল তোমার, এত বড় বড়। এই অসভ্যতা করো না, লোকে শুনতে পাবে। কি হবে এই পোড়া শরীরের দিকে নজর দিয়ে? আর তো আমার কোনো স্তুতি করার লোক নেই, আমি ঘরের বউ। কেন? স্কুলের সেক্রেটারি, তিনি বাড়িতে মাঝে মাঝে চা খেতে ডাকেন, তাই না? কিংবা পাড়ার ছেলেরা স্বামীর বন্ধু, অথবা পাশের ফ্ল্যাটের কোনো সঙ্গীত রসিক। তোমার স্তাবক নিশ্চিত এখনো অসংখ্য। না, রনি ম্লান গলায় বলল, আবিসিনিয়ার রাজকুমার ছাড়া আমার রূপের প্রশংসা আর কেউ করেনি। এটা একটা পুরনো ঠাট্টা। রানীর চেহারাটা ছেলেবেলায় ছিল ভারী সুন্দর, খুব কোঁকড়ানো চুল আর ফর্সা রঙের জন্য ওকে খানিকটা রানী এলিজাবেথের মতোই দেখাতো। ওর নাম আসলে প্রতিমা, কিন্তু সবাই রানী ডাকে। কিন্তু অবিনাশকে কোনো ক্রমেই রাজা বা রাজকুমার বলা যেত না ছেলেবেলায়। ছেলেবেলা থেকেই ওর চেহারাটা চোয়াড়ে, কাঠরাঙা এবং বেশ কালো। তাই রানী ওকে সান্ত্বনা দিয়ে বলতো, আহা, সব রাজকুমারী কি সুন্দর হবে নাকি? আফ্রিকার রাজকুমাররা, যত বড় রাজার ছেলেই হোক না কেন, কালো কুৎসিতই তো হবে। তুমি আমার আবিসিনিয়ার রাজকুমার। রানী জিজ্ঞাসা করলো, এখন কি চাকরি টাকরি করছো? কিছু না, বিদেশে গিয়েছিলুম, ফিরে এসে আবার বেকার। ফিরলে কেন? আমি বিদেশে গিয়েছিলুম তুমি জানতে। জানতুম না, সব খবর রাখি। দেখা না হলে কি হয়? ফিরলে কেন এত তাড়াতাড়ি? তোমার জন্য মন কেমন করছিল। দুজনেই আবার হেসে উঠল। রানী বলল, জানো, আমার এখন 350-400 টাকা রোজগার। আমাকে বিয়ে করলে এখন তোমাকে বসিয়ে খাওয়াতুম। কি, আমাকে বিয়ে না করার জন্য এখন তোমার অনুতাপ হয় না? মোটেই না, খুব বেঁচে গেছি। প্রথম প্রথম তুমি যখন ওই হুৎকোটাকে বিয়ে করলে, প্রথম 2-3 মাস বিষম কষ্ট হয়েছিল। মনে হতো অবিশ্বাসিনী ছলনাময়ী নারী, বুক ফেটে যেত। মনে হতো সব মেয়েরাই একরকম। তারপর বুঝতে পারলুম খুব বেঁচে গেছি। উফ, বন্ধু বান্ধবদের তো দেখছি বিয়ে করে এক একজন লেদারুস হয়ে যাচ্ছে। কিরকম বোকা বোকা তেলতেলে মুখ হচ্ছে এক একজনের। আমি কত খোলা হাত পা আছি, যখন খুশি বাড়ি ফিরতে পারি। জামার তলায় ময়লা গেঞ্জি পরলে ক্ষতি নেই। পকেটে পয়সা থাকুক বা না থাকুক, কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারি। কি নিষ্ঠুর বাবা, অন্তত মিথ্যে করেও তো বলতে পারতে আমার জন্য কষ্ট হয় তোমার। মিথ্যে কথা বলার কি বয়স আছে? বুড়ো হয়ে গেলুম প্রায়। আমার বয়স 32, তোমার তো 28, নাকি আরো বেশি। তখন বয়স বাড়িয়েছিলে। এখন সে সন্দেহ হচ্ছে কেন? বা 5 বছরে যদি কারুকে 10 বছরের বুড়ি হতে দেখি, তবে সন্দেহ হবে না? যা মিথ্যে, মোটেই 10 বছর নয়, 2 বছর বাড়িয়েছিলাম। এখন আমার 30। আর প্রেম করা বাহাদুরি তো জানো, লাজুক কোথাকার। এখনো নিশ্চয়ই মেয়েদের গায়ে হাত দিতে হাত কাঁপে। আমি তো তোমাকে প্রথম সিডিউস করেছিলাম, তাও কি ভয়? সেদিন আর নেই। বিদেশে অন্তত শখানিক মেয়ের সঙ্গে প্রেম করেছি। ওসব বীরত্ব আমার কাছে দেখাতে হবে না, আমার চেয়ে কেউ বেশি চেনে না তোমাকে। একটু থেমে রইল দুজনই। অবিনাশ রানীর সারা শরীরে চোখ ঘোরায়। রানী পাশ চোখে তা লক্ষ্য করে হাসে। সত্যিই তো বুড়ি হয়ে গেলুম। স্কুলে যখন মাস্টারনি সেজে থাকি, তখন কত গম্ভীর হয়ে থাকতে হয়। এক এক সময় কিরকম হাসি পাই। জীবন কাটিয়ে দেওয়া তাহলে এত সহজ। কালকে জানো, একটা মজার ঘটনা হয়েছিল। ক্লাস 10-এর মেয়েরা একটা কাগজ গোপনে চালাচালি করছিল। আমি ধরে ফেললুম। প্রেমপত্র। একজন লিখেছে, বাকিরা সেটা কপি করে নিচ্ছে। খুব বকুনি দিলুম। আসলে কিন্তু মনে মনে খুক খুক করে হেসেছিলাম। বেশ লিখেছে। আমারও কপি করে নিতে ইচ্ছে করছিল। এক জায়গায় কি লিখেছে জানো? তোমার জন্য আমার বুকের মধ্যে ব্যথা করে, যেন অসম্ভব জ্বর হয় আমার। কিরকম অসভ্য!
আমাদের সময় আমরা লিখতুম হৃদয়, এখনকার মেয়েরা লেখে বুক। একটু দুঃখ হলো আমার, আর কেউ নেই যাকে আজ আমি প্রেমপত্র পাঠাতে পারি। কেন, আমার ঠিকানা জানতে না? ইস, শখ কম নয়। জানো, চিঠিতে একটা রবীন্দ্রনাথের কোটেশন পর্যন্ত দেওয়া হয়নি। তার বদলে কোন আধুনিক কবির কি জানি, তোমারই হয়তো। কেন, আমার কবিতা চেনো না? পড়ো না বুঝি আজকাল? যা তার আবিষ লিখছো তো এখন, কে পড়ে ওসব? তোমার স্কুলের দু একটি কচি মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দাও না। ফাজলামো করতে হবে না, বাড়ি যাই। রানী, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। আর দরকারে কাজ নেই, ঢের বেলা হলো। তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিলে আমার বাড়িতে হাঁড়ি ঠেলবে কে? ও, এবার বুঝি রাগ হলো? না রে পাগলা, সত্যি বাড়ি যেতে হবে। 11টায় ঝি চলে যাবে, তারপর ছেলেটাকে ধরতে হবে না? দেখ খুকি, চালাকি করিস না। এতদিন পরে দেখা হলো, অমনি বাড়ি আর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমিও তোর সঙ্গে বাড়িতে যাই। অত খাতির নয়, আমার কর্তা ছুটি নিয়ে বাড়িতে আছে, দেবে গলা ধাক্কা। তবে চল, কোনো চায়ের দোকানে বসি। সত্যি একটা খুব দরকারি কথা আছে তোর সঙ্গে। আবার তুই তুকারি শুরু করেছিস? তুই তো প্রথম আরম্ভ করলি। তোর ছেলের নাম কি রেখেছিস? তোর নামে নয়, ভাবছি অবিনাশ নাম দিয়ে একটা কুকুরের বাচ্চা পুষবো। সবসময় বুকে জড়িয়ে রাখবো তাকে। রানী, তোকে খুব জরুরি একটা কথা বলতে এসেছিলুম। কোনো দরকার নেই। সত্যি, একটা বিশেষ কথা আছে। না অবি, কেন এসেছিস এতদিন পরে? কেন ভেঙে চুরে দিতে এসেছিস? বেশ তো আছি সংসার পেতে, চাকরি করছি, স্বামী পুত্র নিয়ে ছেলেবেলার পুতুল খেলার মতো বউ বউ খেলছি। তুই চাস ওসব টান মেরে ফেলে দেই আবার? কিন্তু তুই তো পাগল, তুই তো আমার পাশে থাকবি না জানি। কেন এসেছিস আমার সর্বনাশ করতে? তুই যা। না রে, আমি এসেছি মাত্র কদিনের জন্য, শুধু একদিন। চল কোথাও গিয়ে একটু বসে কথা বলি। উপায় নেই যে, সবাই ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি শুরু করবে। এত দেরি করে কোনোদিন বাড়ি ফিরি না, ওই বাসটায় উঠি। একটু দাঁড়া। আচ্ছা মনে কর ট্রাফিক জ্যাম, বাসে ওঠার কোনো ক্রমে উপায় নেই, তাহলে কি করতিস? দেরি তো হতোই। তাহলে হেঁটে যেতাম। আচ্ছা চল, হেঁটেই যাই। এইটুকু সময় তোকে একটা কথা বলি। এখনো শীত যায়নি, রোদ্দুরের তাপ নেই। অবিনাশ এতক্ষণ লক্ষ্য করেনি যে রানী ওর ছায়ার ওপর দাঁড়িয়ে আছে। বস্তুত সূর্য এখন মাথার কাছে এসেছে, স্বাভাবিক এবং ছোট হয়ে গেছে অবিনাশের ছায়া। অবিনাশ ঘুরে এসে রানীর ছায়ার ওপর দাঁড়ালো, দাঁড়িয়ে বেশ আরাম পেল। রাস্তার লোকজন অনেক কমে গেছে। কোথায় পরের বাড়ি জলের মতো দামে নিলাম হচ্ছে, অধিকাংশ লোক সেখানেই ছুটে যাচ্ছে সন্দেহ কি। দুজনে দুজনের ছায়া সরিয়ে হাঁটতে লাগলো। রানী ওর রঙিন ছাতাটা অল্প অল্প দোলাচ্ছে। অবিনাশ ওর সুন্দর কাজ করা হাত ব্যাগটা টেনে নিয়ে বলল, দেখি কি আছে। ঠোঁট উল্টে রানী বলল, কিছুই নেই। কি আর থাকবে, বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি যাই। কটা খুচরো পয়সা আছে। ভেবেছিলুম কটা টাকা চুরি করব। এক সময় তো অনেক চুরি করেছ বাপু। তা সত্যি, অনেক টাকা নিয়েছি তোর কাছ থেকে রানী। কেন আজ দেরি করিয়ে দিলি? এতক্ষণে কবে বাড়ি পৌঁছে যেতুম। সত্যি তোর ইচ্ছে করছে না আমার সঙ্গে থাকতে? এক সময় তো আমার সঙ্গে দেখা করার জন্য ছটফট করতিস। ছেলেবেলায় ওরকম হয়। আগে অনেক বৃষ্টির জন্য ছটফটও করতুম, এখন বৃষ্টি পড়লে বিরক্ত লাগে। অবিনাশ হঠাৎ গম্ভীর গলায় ডাকল, রানী। রানী তখনই জল কুচকুচি করার মতো হেসে উঠে বলল, এবার বুঝি বোকা বোকা প্রেমের কথা শুরু করবি? খবরদার, এখন আর কচি খুকিটি নেই যে ভোলাতে পারবে। কবেই বা তোকে ভোলাতে পেরেছি? ছেলেবেলা থেকেই তো তুই পাকা একটি। প্রেমের কথা তো তুই আমায় শিখিয়েছিস। তোর ওপরের ঠোঁটে পাতলা পাতলা ঘাম জমেছে, খুব ইচ্ছে করছে একটা চুমু খাই। এতক্ষণ কথা বলছি, অথচ একটা চুমু খাইনি তোকে। এরকম আগে কখনো হয়েছে? তবে আর কি, রাস্তার মধ্যে শুরু করো, 1000টা ক্যামেরায় ছবি উঠুক।
ওই জন্যই তো বলছিলুম কোথাও গিয়ে বসি। ইস, কোথাও বসলেই যেন দিতাম আর কি। এখান থেকে আর কোথাও বসলে আমরা বসবো টেবিলের দুপাশে। দেখি চেষ্টা করে তোর স্বামী যখন থাকবে না দুপুরে একদিন বাড়িতে গিয়ে হাজির হব। শাশুড়ি থাকে। থাকুক, শাশুড়ি যেদিন গঙ্গায় স্নান করতে যাবে আমি তককে তককে থাকবো। আমি দরজায় খিল দিয়ে থাকি, খুলবো না। কেন খুলবো? তুই আমার কে? আমি জলের পাইপ বেয়ে উঠবো। কেন? তুই আমার কে? আমি তোর সর্বস্ব, তুই তো বলতিস। ইস, কোথাকার সর্বস্ব রে? দেখি মুখখানা। তুই আমাকে একেবারে গ্রাহ্যই করিস না রানী। আমি বিলেত ঘুরে এলুম হাজার হোক, আমি এখন একটা বিলেত ফেরত। ওরকম বিলেত ফেরত গন্ডায় গন্ডায় রাস্তায় ঘুরছে। তুই আমাকে এতদিন পর বিলেত ফেরত দেখিয়ে ইমপ্রেস করতে এসেছিস? কি অধপতন তোর! রাস্তা থেকে একদিন জোর করে ধরে নিয়ে যাব। চেষ্টা করে দেখিস, আমার গায়ে এখনো জোর আছে। তাছাড়া এমন চেঁচাবো যে রাস্তার হাজারটা লোক এসে গড্ডা মেরে তোর মাথা ফাটিয়ে দেবে। বেশ হবে। ওসব লোক ফোক আমাকে দেখাস নে। আমি অবিনাশ মিত্তির, ছোটবেলা থেকেই গুন্ডা। একটা গাড়ি নিয়ে এসে চলতি রাস্তা থেকে তোকে টেনে তুলে নিয়ে যাব। নিয়ে গিয়ে কি করবি? তোর পায়ের তলায় আমার মুখ ঘষবো। রানী হঠাৎ থেমে গিয়ে বলল, এক্ষুনি ঘষ না, এই যে দাঁড়িয়েছি, লোকে দেখুক, ক্ষতি নেই তো। তারপর কি, তোর মুখও ঘষবি আমার পায়ে? তার দরকার নেই, তোর ওই কুৎসিত পা জোড়া সবসময় রাখা আছে আমার বুকের মধ্যে। ও, তাহলে রানী সোনাল রোমান্টিক হতে জানে। সোনাল নয়, রায় চৌধুরী। পরশটি মনে থাকে না বুঝি? বা, পরশটি। আয়না রানী, আমরা লুকিয়ে লুকিয়ে অবাধে প্রেম করি। পরকীয়া প্রেম খুব ফার্স্ট ক্লাস জিনিস। অবৈধ প্রেমে যদি করব, তাহলে পুরনো প্রেমিকদের সঙ্গে কেন? আমি বুঝি নতুন একজন জোগাড় করতে পারি না? করেছিস নাকি এর মধ্যেই? অবিনাশ রানীর ছাতায় একটা খোঁচা দিল। ছাতার বাটের নিচে কাদা ছিল। অবিনাশের জামায় একটা গোল দাগ পড়ল। অবিনাশ সে দাগটা তোলার বিন্দুমাত্র চেষ্টা না করে আর একটা সিগারেট ধরালো। তাতেই খুশি ছড়িয়ে পড়ল রানীর মুখে। ঈশ্বরের রাজত্বে কে কিসে খুশি হয় বোঝা যায় না। খুশি হয়ে রানী বলল, আজকাল এত বেশি সিগারেট খাস কেন? তুই খাবি নাকি? আগে তো দু একটা খেয়েছিস। হ্যাঁ, আমি তো পুরুষের সঙ্গে দিনের বেলায় সিগারেট ফুঁকতে ফুঁকতে রাস্তা দিয়ে যাই, তাহলে আর আমার বাকি থাকে কি? অবিনাশ একটু চুপ করে রইল। তাকিয়ে দেখল ওদের ছায়াটায়া কোথায় অদৃশ্য হয়ে গেছে। এমন বিশ্রী রাস্তা, কোথাও একটা গাছ পর্যন্ত নেই। ছায়া পড়বে কিভাবে? নিছক রোদ্দুর, কোনো মানে নেই। সিগারেটে জোর টান দিয়ে অবিনাশ বলল, সত্যি রানী, আমরা অনেক দূর সরে গেছি, অথচ মাত্র 7 বছর আগে। তোর মুখ থেকে পরপুরুষ শব্দটা কিরকম অদ্ভুত শোনালো, যেন একটা বিদেশি শব্দ, যেন আমি একটা লৌহ মানব হাতে তলোয়ার নিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি। অথচ মনে আছে প্রত্যেক দিন সকালে তুই যখন কলেজে যেতিস। থাক পুরনো কথা, আমি ভালো আছি অবিনাশ। আমিও খুব ভালো আছি, বিশ্বাস কর, আমি কোনো দুঃখের কথা বলতে আসিনি। রাস্তাটা উঁচু হয়ে উঠে গেছে। ব্রিজের ওপর দিয়ে হাঁটা পথ, নিচে দিয়েও আছে একটু সরু কাঠের রাস্তা। ওরা নিচ দিয়েই গেল। রেলিং ধরে দাঁড়ালো দুজনে। নোংরা জলে অল্প স্রোত। অবিনাশ ও সিগারেটের টুকরোটা ফেলল জলে। ব্রিজের নিচ দিয়ে ভেসে গেল। রানী একেবারে জল ভালোবাসে না। অবিনাশ রানীকে পৃথিবীর একমাত্র মেয়ে জানে, জলের প্রতি যার বিন্দুমাত্র আসক্তি নেই। যেমন রানী এক্ষুনি ওই জলে থুতু ফেলল। রানী বলল, এইবার শুনি দরকারটা কি? কি এমন দরকার আছে আমার কাছে? ইস, কত বেলা হয়ে গেল যে। অবিনাশ জানত রানী এবার ও কথা বলবেই, কিন্তু অবিনাশ দ্বিধা করছে। ঠিক কী রকমভাবে আরম্ভ করবে বুঝতে পারছে না। রানী ওর দিকে দুটো সম্পূর্ণ চোখ তুলে বলল, কি? তোকে একটা কথা বলবো রানী, কিন্তু তুই কিছু মনে করতে পারবি না। দূরে সরে গেলেও আমি তোর সেই অবিনাশী আছি।
অত ভনিতার দরকার কি? কি বলতে চাস বল না। রানী, তোর বুকে সেই তিলটা এখনো আছে? আছে। ওর খুব একা একা লাগতো, তাই পাশে একটা নতুন তিল উঠেছে। যাক, বাজে কথা থাক। দরকারি কথাটা কি তাই বল। কি বলতে এসেছিলি তাই বল। মুক্তি, এক কথায় বলতে গেলে। সে আবার কি? তুইও আমাকে মুক্তি দিয়েছিস, আমিও তোকে দিয়েছি। বন্ধনটা আর কোথায়? সেরকম নয়, তুই আমার শরীরকে মুক্তি দিসনি, আমার মন ছাড়া পেয়ে গেছে। কিন্তু রানী অবাক হয়ে চেয়ে রইল। এই প্রথম অবিনাশের একটা কথা সে বুঝতে পারল না। সেই জন্যই বোধহয় অবিনাশের সারা মুখটা তন্ন তন্ন করে খুঁজল। কোনো সংকেত নেই। অবিনাশ এবার বেশ থেমে থেমে ঠান্ডা গলায় বলল, তোর কথা ভুলে যাবার পর আমি বেশ কয়েকটি মেয়ের সংস্পর্শে এসেছি, আর মানে শুয়েছিও কয়েকজনের সঙ্গে। কোথাও তৃপ্তি পাইনি। ঠিক কেন পাইনি জানিস? সব সময় মনে হয়েছে সত্যিকারের রহস্য যেন তোর শরীরেই লুকিয়ে আছে। তোর শরীর তো আমি জানি না। এবার বাড়ি যাই। না না, শোন, আমার পক্ষে খুব জরুরি কথা। আমার জীবন মরণ সমস্যা। আমার পুরো ছেলেবেলাটা কেটেছে তোর সঙ্গে। তোর কথা, তোর হাসি, তোর পাগলামি, শরীরের গন্ধ, অর্থাৎ যা কিছু ফেমিনিন, তার স্বাদ আমি তোর কাছে পেয়েছি। তোকে মনে হতো একটা রহস্যের বন্দুক। বয়ে গেছে আমার ওসব মনে করতে। যাক, এসব প্রলাপ শুনে আমার লাভ নেই। আমি কি করব? তুই বুঝতে পারছিস না রানী, তোর উচিত আমাকে সাহায্য করা। কিরকম সাহায্য? আমার কাছে কি চাইছিস? একটি দিন। তার মানে? আমি তোর সঙ্গে একবার। তাতে কি লাভ হবে? আমি নিঃসন্দেহ হতে চাই যে আসলে তুইও খুব সাধারণ, অন্য মেয়েদের মতো। তোর শরীরেও আলাদা কোনো রহস্য নেই। তোকে হারিয়ে অন্য কোনো মেয়েকে পেলেও আমি আসলে একটি সম্পূর্ণ মেয়েকেই পাবো, তার বেশি আর কিছু পাবার নেই। রানী হঠাৎ চোখ দুটো খুব নিচু করল। ওর যেন চোখ দুটো একেবারে ঢুকে গেল মুখমণ্ডলের মধ্যে। কপালের নিচে আর কিছু নেই, সাদা। সেই রকম ভাবেই বলল, অসভ্য ইতর কোথাকার। অবিনাশ বিষম খেয়ে অবাক হয়ে গেল। একটু দ্বিধা করে আলতো ভাবে রানীর কাঁধে একটা হাত রেখে বলল, এ কি রানী, তুই রাগ করেছিস? আমি কিন্তু তোকে আঘাত করতে চাইনি। আসলে ভেবে দেখ, আমরা দুজনই তো খুব সাধারণ, অন্যদের মতো। আমি শুধু নিঃসংশয় হতে চাই। রানী ফুঁসে উঠে বলল, না, আমি সাধারণ নই, আমি অসাধারণ। এটা তো ছেলে মানুষই। আমাদের এত বয়স হলো, এখন তো আমরা জানি তোকে না পেলে আমি সবটুকু রহস্য পাবো না। এ কি সম্ভব নাকি? হ্যাঁ তাই, তুই যেখানেই যা তৃপ্তি পাবি না। তোর প্রাণ একটা কৌটোতে পোড়া ভ্রমরের মতো আমার কাছেই থাকবে। আমি তাকে মুক্তি দেব না। ওসব কিছু না রানী, জীবন অন্যরকম। মানুষ বিষমও ভুলে যেতে পারে, অনেক বদলে যেতে পারে। তুই একবার। তারপর আমার কি হবে? একজন মাত্র মানুষের কাছে আমি অসাধারণ হয়ে থাকব। অবি, তোকে তো আমি সম্পূর্ণ পাইনি। একদিন যদি পেয়ে দেখি তুইও সাধারণ, আমার স্বামীরই মতো, তাহলে আর আমার জীবনে কি রইল? তোকে দেখলে এখনো আমার বুক কেঁপে ওঠে। আজ প্রথম দেখে বিষম রক্ত ছলাৎ করে উঠল। যদি দেখি তুইও, তাহলে আমার এই চাকরি করা, স্বামীর সংসার, ছেলে মানুষ করা সবই ব্যর্থ হয়ে যাবে, তাই না? আমার আর কি থাকবে তাহলে? আমার একটিও না দেখা স্বপ্ন থাকবে না। একজনের কাছে অন্তত রানী হয়ে থাকবো না। আমার জীবনে থাকবে না একজন অদেখা রাজকুমার, আমার আবিসিনিয়ার রাজকুমার। না অবি, আমি সবকিছুই জানতে চাই না। তুই দূর হয়ে যা। কিন্তু জানাই তো ভালো, নিশ্চিত হবার মতো এমন তৃপ্তি আর কিছু নেই। জীবন শেষ করার আগে জেনে যেতে হবে জীবনে আমার কি কি প্রাপ্য ছিল। রহস্যের ভাবনায় কাটানো খুবই কুৎসিত। তুই আর আমার সামনে আসিস না, কোনোদিন না। সবচেয়ে ভালো হয় তুই যদি এখন মরে যাস, তাহলে তোকে জেনে ফেলার কোনো ভয়ই থাকবে না। তাহলেই তোকে আমি চিরকাল ভালোবাসতে পারবো। তুই ভুল করছিস। ওকে ভালোবাসা বলে না। কি দরকার ভালোবাসার?
ভালোবাসা ছাড়াও জীবন খুব সুন্দরভাবে কেটে যেতে পারে। বড় কথা হলো জানা, যদি তোকে আমি তোকে আর সহ্য করতে পারছি না অবিনাশ। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোর চোখে আমি ফের পাগলামি দেখতে পাচ্ছি। তোর জন্য আমার মায়া হয়। পাশ দিয়ে যে সমস্ত লোক হেঁটে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। এমন শান্তভাবে কথা বলছে রানী, কিন্তু ওর মুখের একটি সামান্য রেখা দেখেও বোঝা যায় ও দাঁড়িয়ে আছে ক্রুদ্ধ বাঘিনীর মতো। অবিনাশ সত্যি বুঝতে পারছে না হঠাৎ রানী কেন এমন রাগ করলো। রানীর ওপর জোর ছিল কত, কত হুকুম করেছে এক সময়। ওর কথায় রানী একবার এক হাত চুল কেটে ফেলেছিল নিজের। কলেজের মাইনের টাকা দিয়েছে অবিনাশকে, আজ একটা সামান্য কথাই। অবিনাশ বলল, আমি ঝোঁকের মাথায় বলছি না রানী, অনেক ভেবেচিন্তে বলছি। আমরা দূরে সরে গেছি, কিন্তু আমাদের শারীরিক মুক্তি হয়নি। তোর সংসার আমি নষ্ট করতে চাই না মোটেই। আমাদের জীবন আলাদা হয়ে গেছে, আমরা দূরে দূরেই থাকবো, কিন্তু তার আগে। অবিনাশ দেখল রানী চলতে শুরু করেছে, পেছনে ফিরল না, যেন ও একাই চলে যাবে। কি ভেবে অবিনাশ ওকে ডাকতে গিয়েও ডাকল না। মনে মনে আন্তরিকভাবে বিদায় জানালো রানীকে। ওখানে দাঁড়িয়েই আর একটা সিগারেট ধরালো। একা একা কিছু না ভেবে সিগারেট শেষ করলো। সত্যি সেইটুকু সময় ওর কিছু মনে পড়ল না। রানীর কথা তো নয়ই, সম্পূর্ণ সাদা মন ও নিচের ময়লা জলের স্রোত দেখল। পকেটে হাত দিয়ে একবার খুচরো পয়সাগুলো গুনে দেখল অনার্থক। তারপর একটা ট্রামের টিকিট পাকিয়ে কান খোঁচাতে খোঁচাতে রানীর জন্য হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ল। আমি কি রানীকে অপমান করলাম? আমি তো মোটেই তা চাইনি। আসলে যত বয়স বাড়ছে রানী ততই ছেলে মানুষ হয়ে যাচ্ছে। আবার বছর 5 বাদে রানীকে এই কথাটা বুঝিয়ে বলা যায় কিনা অবিনাশ পরে ভেবে দেখবে।